প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আমি পরিণতি ও সুশাসন পরিস্থিতি বিষয়ের প্রথম পত্রের পরিণতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের এই পরিণতি ও সুশাসন দুইটা পার্ট যেহেতু আছে, প্রথম পার্ট আমরা আলোচনা করেছি পরিণতি, এবং আজকে দ্বিতীয় পার্ট হলো সুশাসন। এই সুশাসন বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করা হবে। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, পরিণতি সুশাসন দুইটা পার্ট যেহেতু আছে, আজকের পার্টে আমরা সুশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আর এই সুশাসনের ইংরেজি পারিভাষিক শব্দ হলো গুড গভর্নেন্স। আর সু মানে হলো গুড, আর গভর্নেন্স মানে হলো শাসন। সুশাসন মানে হলো গুড গভর্নেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টি তো প্রথম এটা উদ্ভাবন করেছিল বিশ্বব্যাংক কর্তৃক। বিশ্বব্যাংক দ্বারা উদ্ভাবিত অগ্রসরমান এই বিষয়টি আলোচনা করা হয়েছে। এছাড়াও এই বিষয়টি 90-এর দশকে শুরুতে রাষ্ট্রীয় কাঠামোকে জনগণের কল্যাণার্থে ব্যবহার করার জন্য এই বিষয়টি আলোচনা করা হয়, এবং কি বিষয়টি যেন একটি দেশের রাষ্ট্রীয়ভাবে যেন সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় এই বিষয়ে আলোচনা করা হয়। তারপরে সেটা হলো কি, এই বিষয়ে সুশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ একজন লোক যিনি আছেন স্যার ক্যারিটস টু, উনি সুশাসন সম্পর্কে বেশ কিছু ধারণা ও তথ্য উপস্থাপন করেছেন। আজকে আমরা সেই বিষয়ে একটু ধারণা নিব। চলো, সুশাসন একটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টার মাধ্যমে একটি দেশের সার্বিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিকেন্দ্রিক সকল কিছু উন্নত করা সম্ভব যদি সুশাসন প্রতিষ্ঠা থাকে দেশে। আর যে দেশে সুশাসন প্রতিষ্ঠা থাকবে না, আর সে দেশে কিন্তু মানুষ কিন্তু ওই দেশের অর্থনৈতিক উন্নতি হবে না, রাজনৈতিক উন্নতি হবে না, এবং এছাড়াও সকল ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন হবে না। তা আমাদের সুশাসন একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই সুশাসন বিষয়ে যদি আমরা ধারণা নিতে চাই, তাহলে কি সুশাসন কাকে বলে, এই বিপরীতে যদি আমরা ধারণা নিই, সেটা হলো কি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হলো সুশাসন। আমরা আবারও রিপিট করতেছি, যেটা কি সরকারের স্বচ্ছতা। একটা দেশে সরকারের স্বচ্ছতা থাকতে হবে। আর যে দেশের সুশাসন প্রতিষ্ঠা থাকে, সেই দেশে কিন্তু অবশ্যই সরকারের স্বচ্ছতা থাকে। আর জবাবদিহিতা ছাড়াই কিন্তু দেশের সরকার বা যদি পরিচালিত হয়, তাহলে সে দেশের উন্নতি সাধন করা সম্ভব না। আর অংশগ্রহণ, সকলের অংশগ্রহণ থাকতে হবে এই দেশটাকে, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে। আবার যদি আমরা অন্যভাবে বলতে যাই, যে শাসন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্য প্রবাহ, জনগণের উন্নত সেবাদান এবং কর্তৃপক্ষের দায়বদ্ধতা থাকে, সেটাই হলো সুশাসন। আমরা আবারও রিপিট করতে চাই, কি যে শাসন প্রক্রিয়ার জনগণের অংশগ্রহণ থাকবে, সেটাই হলো সুশাসন প্রতিষ্ঠা থাকবে। এবং আইনের শাসন থাকবে, অবাধ তথ্য প্রবাহ, যে কেউ অবাধ তথ্য প্রবাহ করতে পারবে, জনগণের উন্নত সেবাদান এবং কর্তৃপক্ষের দায়বদ্ধতা থাকবে, সেটাই হলো সুশাসন। আর যেটা এই সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সুশাসনের অবশ্য লক্ষ্য থাকে। যে লক্ষ্যটা কি, সুশাসনের লক্ষ্যটা কেন থাকে, এটা কি যেন প্রয়োজন আমাদের এই সুশাসনটা। আর যেটা হচ্ছে আর্থসামাজিক উন্নতি, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ক্ষেত্রে বিরাজমান সকল ক্ষেত্রে উন্নতি সাধনের জন্যই কিন্তু এই সুশাসন প্রয়োজন। যেটা হলো কি, দেখো, সব জটিলতা ও সমাধানের ঘটিয়ে সর্বাধিক জনকল্যাণ সাধন করাই হলো সুশাসনের লক্ষ্য। তা আমরা আবারও রিপিট করতে, যেটা হলো কি আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিরাজমান যে সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলোকে যখন আমরা এখানে এইগুলোকে দূর করব, এই সমস্যাগুলো দূর করবো, এবং কি যেভাবে আগিয়ে নেওয়া যায়, যেভাবে চেষ্টা করবো, এভাবে করবো, সেটাই হলো কি সুশাসনের লক্ষ্য। আর যেটা এই সুশাসন তুমি যদি প্রতিষ্ঠা করতে চাও তুমি একটা সমাজে, একটা দেশে, তাহলে কিন্তু তোমাকে জনমত গঠনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। আগে তোমাকে এই দেশের মানুষের জনমত গঠন করতে হবে, তার মাধ্যমে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে। আর এই সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় যে বিষয়টি থাকে, এই একটি দেশের সুশাসন প্রতিষ্ঠা হয় না কখন, যখন একটি দেশে দুর্নীতিগ্রস্ত থাকে, সরকার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত থাকে, সকল ক্ষেত্রে দুর্নীতি জর্জরিত থাকে, সে দেশে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হয় না। তা আমাদের যদি একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু দেশটা দুর্নীতিমুক্ত হতে হবে, এবং বাক স্বাধীনতা, একটি দেশে সরকার যে আইন প্রণয়ন করবে, একটি আদেশ জারি করবে, এই আদেশের যদি সরকার আদেশ জারি করার পর এর বিপরীতে যদি বাক স্বাধীনতা না থাকে, জনগণের মতামতের প্রতি সম্মান না দেয়, তাহলে কিন্তু সেই দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে না। তা আমাদের এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অবশ্যই সরকারকে কিন্তু জনমত গঠন করতে হবে, একটা আইন প্রয়োগের কারণে জনমত গঠন করতে হবে। আমরা একটা
আপনি যদি আদিমকালে চলে যাই, আদিমকালের বিষয়টা হলো কি এরকম যে যখন মানুষ কিন্তু আলাদা আলাদা বসবাস করতো, তারা কিন্তু যখন আলাদা আলাদা বসবাস, তারা চিন্তা করতো কি আমরা যদি এককভাবে বসবাস করি তারা অনেকগুলো ফ্যাসিলিটি পাই, আমরা সুযোগ সুবিধা পাবো আমরা। আর তখন তারা কি করতো, সবাই একত্রে বসবাস করার একটা চিন্তা ভাবনা করলো যখন, আর যখন একত্রে বসবাস করার চিন্তা ভাবনা করলো তখনই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হলো, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হলো, দলগত ভাবে তারা কোন্দল সৃষ্টি হলো। তখন তারা কি করলো, এই দলগত কোন্দলটাকে মেটানোর জন্য তারা দলনেতা নির্বাচন করলো। আর এই দলনেতা নির্বাচন করার প্রেক্ষাপটে যখন তারা কিন্তু সবার একটা জনমত গঠন করলো যে হ্যাঁ আমরা কাকে দিয়ে জনমত দলনেতা করা যায়, এবং কি তাদের যে কোনো সমস্যা হলে তারা দলনেতাকে যেন জানাতে যায়, তখনই তারা কিন্তু এই ব্যবস্থাকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বলতে গেলে কি ভোটাধিকারের মাধ্যমে, জনমতের মাধ্যমে গঠন করা হলো। এই গঠন করার প্রেক্ষাপটে কিন্তু তারা যখন দেখলো যে নেতা নির্বাচন করার পর নেতা যখন দেখলো যে এক পক্ষকে সুবিধা দিচ্ছে, অন্য পক্ষকে সুবিধা দিচ্ছে না, এইরকম যখন তাদের এই মেন্টালি প্রিপেয়ার ছিল তারা, তখনই কিন্তু এই সুশাসন প্রতিষ্ঠান তখন থেকে শুরু হয়েছে। এবং তারা চেষ্টা করেছিল যেভাবে হোক সুশাসনটা যেন প্রতিষ্ঠা হয়, এবং যেন সুশাসনটা যেন সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে, এটাই হলো সুশাসন। তো আচ্ছা, আজকে এই সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরো বিস্তারিত বিশ্লেষণ করবো। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।